মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 2 পাওয়ার্ড বাই মমতাজ হার্বাল। এই অনুষ্ঠানে আমি দেবাশীষ বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের যারা পার্টনার আছেন তাদের কথা বলে নিই একটু। আমাদের এই পাশে আছেন আমাদের সবার প্রিয় আব্দুল কাদের, তার পাশে আছেন নিপুণ, এবং নিপুণের পাশে আছেন তুষার খান, এবং আরো কিছু পার্টনার রয়েছে এবং তাদের একটি দল রয়েছে যে দলটির নাম হচ্ছে রাবার ব্যান্ড। যে অনুষ্ঠানটিতে আপনাদের আবারও জানাচ্ছি স্বাগতম, সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 2 পাওয়ার্ড বাই মমতাজ হার্বাল। অপেক্ষার পালার দীর্ঘায়িত না করে আমরা পারফরমেন্সে চলে যাই। আমাদের প্রথম পারফর্মার হচ্ছে কক্সবাজার থেকে কমরউদ্দিন আরমান। আসসালামু আলাইকুম জাজেস। এ আরমান, কি খবর? দেবদা লাগাবেন? আবার কি লজ্জা পেয়েছে? না, লজ্জা পাওয়ার কিছু নাই। আরে সবাই তো লাগায়, আপনি লাগাবেন না কেন? সবাই মিলে লাগান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। একটি চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করায় এক ভদ্রমহিলার গায়ে এসে পড়লেন এক বয়স্ক ভদ্রলোক। লোকটা অনেকবার সরি বলার পরও মহিলাটি তাকে যা ইচ্ছা তা শুনিয়ে দিলেন। এরপর গাড়িটা আবার চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর আবার ব্রেক। এবার ওই মহিলার গায়ে এসে পড়লেন এক ইয়াং ছেলে। ছেলেটি সরি বলার সাথে সাথে মহিলাটি কোমল সুরে বলল, ইটস ওকে। এই শুনে আগের ভদ্রলোকটি বলে উঠল, তাইলে কি আমার সরিতে বানান ভুল ছিল? চিত্রনায়িকা নিপুণ শাকিব খানকে বলছে, তুমি আমাকে একদম ভালোবাসো না। শাকিব খান বলছে, তোমারও যদি আমি ভালো নাই বাসি, আরে এতগুলো ফোলা মাইয়াকে আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। নিপুণ আপু কম যান না, উনি সাথে সাথে বলে দিলেন, তোমার যে ডাউনলোড স্পিড সবগুলো আমি দেবাশিসের পেন ড্রাইভ থেকে কপি করে নিয়েছি। কি ভাবছেন বাস্তবে? আরে না, সিনেমায়। শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তোমরা প্রত্যেকদিন খেলাধুলা করবে। পিছন থেকে দাঁড়িয়ে বলতে বললো, স্যার আমি প্রত্যেকদিন ক্রিকেটও খেলি, ফুটবলও খেলি, হকিও খেলি। স্যার তো মহাখুশি, বাহ বাহ, ভেরি গুড। তা বাবা তুমি ডেলি কতক্ষণ করে খেলো? স্যার মোবাইলের ব্যাটারির চার্জ যতক্ষণ শেষ হয় না ততক্ষণ খেলি। এক চোরকে বাইন্দা পিটাচ্ছিলাম, চোরের কইলাম, ওই বেটা চোর, তুই এত ফিটা কেমনে খাইতে পারস? চোর আমার কইলো, স্যার বাইন্দা ফিটাইলে আপনিও পারবেন। 10 বছর ধরে ওস্তাদের কাছে গান শিখেছে আমাদের দেবাশিস দা। একদিন ওস্তাদকে গিয়ে বললো, ওস্তাদ আমার এহেরে গলা কি কোনো কাজে আসবে না? ওস্তাদ কইল, আরে আসবে আসবে, ঘরে আগুনটা লাগুক। একটি মেয়ে যখন আপনার সাথে নিচু গলায় কথা বলবে তখন মনে রাখবেন মেয়েটা আপনার কাছ থেকে কিছু চাইতে এসেছে। আবার ওই মেয়ে যখন আপনার সাথে উঁচু গলায় কথা বলবে তখন মনে রাখবেন সে আপনার কাছ থেকে কিছু চেয়েছিল কিন্তু পায়নি। এক মহিলা কথা বলার টিয়া পাখি কিনবে, দোকানে গেল। দোকানদার তাকে খুব সুন্দর একটা টিয়া পাখি দেখালো। মহিলাটি কথা বলা শুরু করছে টিয়া পাখির সাথে, আচ্ছা পাখি বলো তো আমি কেমন? টিয়া পাখি হঠাৎ করে বলে বসলো, বাজে মাইয়া। এই শুনে মহিলার মাথায় আগুন ধরে গেল। দোকানদার এক বালতি পানি এনে পানির মধ্যে পাখিটাকে চুবিয়ে শাস্তি দিল। এরপর আবার কথা বলা শুরু করছে, আচ্ছা পাখি বলো তো আমি যদি একটা ছেলে নিয়ে বাসায় ঢুকি তখন ওইটা আপনার জামাই, যদি 2টা নিয়ে ঢুকি একটা আপনার জামাই একটা আপনার দেবর, যদি 3টা নিয়ে ঢুকি একটা আপনার জামাই একটা আপনার দেবর একটা আপনার ভাই, যদি 4টা নিয়ে ঢুকি ওস্তাদ বালতি আবার লন, আমি তো আগেই কইছিলাম জঘন্য চরিত্রের মাইয়া। এক ভদ্রলোকের কুকুর হারিয়ে গেছে, তো সে কুকুর খোঁজার উপায় হিসাবে মাইকিংকে বেছে নিল। সে মাইকিং করছে, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আপনারা একটি কুত্তার বাচ্চা, আপনারা একটি কুত্তার বাচ্চা এদিক দিয়ে যাইতে দেখেছেন? যদি দেখে থাকেন আমি আপনাদেরকে বাঁশ দিব পাগলা কুত্তাটিকে তাড়ানোর জন্য। ধন্যবাদ। শরীরে ট্যাটু লাগানোটা ইদানিং আমাদের তরুণ সমাজের কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এক মেয়ে ট্যাটু লাগাতে গেলে দোকানে, দোকানদারকে গিয়ে বলছে, ভাই আমার হাঁটুর উপরে একটা প্রাণীর ট্যাটু এঁকে দেন। শিল্পে আঁকছে তো আঁকছে,
বলে আপা কাপড়টা আরেকটু উপরে তোলেন। কিছুক্ষণ পর বলছে আপা কাপড়টা আরেকটু উপরে তোলেন। তারও কিছুক্ষণ পর যে আপা কাপড়টা আরেকটু উপরে তোলেন। এইবার তো মেয়ের মেজাজ গরম, বলছে কি এমন প্রাণীর ছবি আঁকছেন যে এত উপরে কাপড় তুলতে হচ্ছে? ম্যাডাম জিরাফ। তুষার ভাই, সরাসরি চলে যাচ্ছি। ভালো ছিল, অনেক ভালো ছিল, পরিবেশনা ভালো ছিল, কিন্তু তোমাকে সেকেন্ড রাউন্ড, এটা নেক্সট রাউন্ডে যদি যাও আরো ভালো, আরো মজার মজার জোকস থাকতে হবে তোমার, এটা মনে রেখো। ভালো। নিপুণ, যেটা একটু মনে হচ্ছিল অ্যাক্টিং লেভেলটা কোথাও কিছুটা হারিয়ে যাচ্ছিল। জোকসগুলা যাই ছিল ভালো ছিল, কিন্তু জোকসগুলোর সাথে অ্যাক্টিংটাকেও ঠিক করতে হবে। তার সাথে পারফরমেন্স তো অবশ্যই আছে। সেকেন্ড রাউন্ড যেটা অলরেডি তুষার ভাই বললো, এটা মাথায় রাখতে হবে। এছাড়া খুবই ভালো ছিল। কাদের ভাই? তোমার জোকস পরিবেশনও আরাম পেয়েছি, ভালো হয়েছে, তবে আরেকটু প্রাণবন্ত হওয়া দরকার, একটু লাইফ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাজেসরা চাচ্ছেন আর একটু প্রাণবন্ত, আর একটু লাইভ পারফরমেন্স, আর একটু লাইভলি পারফরমেন্স, এবং আমাদের সাথে লাইভলি একটি লাইভ ব্যান্ড পারফর্ম করছে, এবং পিছনে একজন অ্যালাইভ এখনো আছে, এবং তাকে আমরা পিছন থেকে সামনে ডেকে নিচ্ছি। আসছে বরিশাল থেকে জয়ন্ত সাহা। নমস্কার জাদেশ, নমস্কার আমার, নমস্কার দেবাশিসদা। ইয়ো, এক হাজবেন্ড ওয়াইফ সমুদ্রের ধারে গেছে, হঠাৎ প্রচন্ড ঢেউয়ে ওয়াইফ ভেসে গেছে। কিছুক্ষণ পর আবার ওয়াইফ ফিরে এসেছে, এসে বলছে হায় রে আমার কানের সোনার দুল কই, হায় রে আমার কানের সোনার দুল কই। এ থেকে আপনার কি বুঝলেন? পৃথিবীতে যত সুন্দর মহামূল্যবান জিনিস আছে সব অতল গর্ভে হারিয়ে যায়, আর যত বস্তা পচা জিনিস আছে সব ফিরে ফিরে আসে। আচ্ছা বলতে পারেন, ভালোবাসলেও সবার সঙ্গে ঘর বাঁধা যায় না কেন? আরে বস, এক ঘরে আর কতজনকে জায়গা দেবেন? দেবাশিস দা, একটু ভেবে চিন্তে দেখো তো তোমার প্যান্টে কোনো ফুটো আছে কিনা। এখন পর্যন্ত তো নেই। আরে দাদা, ফুটো না থাকলে পা ঢোকাও কিভাবে? আচ্ছা কাদের আঙ্কেল, বউয়ের ঝাড়ির হাত থেকে বাঁচার উপায় কি? সিম্পল, মুখ বুজে সহ্য করা। কেলটু ভাই একদিন আমায় বলল, জানিস আমার দাদুর ভীষণ সাহস, কিছুদিন আগে তিনি আফ্রিকার জঙ্গলে গিয়ে একটা সিংহের মুখোমুখি হলেন। আমি বললাম ফিরে এসে নিশ্চয়ই তিনি খুব বাহবা দিলেন। আরে দূর, আমি তোরে একবারও কইছি, তিনি ফিরে আইছে। দেবাশিস দা, এবার একটু অনলাইনে বলি। আচ্ছা, যে নিজের ভুল স্বীকার করে নেয় সে জ্ঞানী, আর যে ভুল না করেও নিজের ভুল স্বীকার করে নেয় সে কি? স্বামী। কেলটু ভাই একদিন তার বউকে বলল, আমি ছাড়া তুমি কি অন্য কোনো পুরুষের স্পর্শ ফিল করেছো, যার স্পর্শে তোমার শরীরে শিহরণ জেগে ওঠে? হ্যাঁ পেয়েছি। কার? একবার নামটা বলো, একবার নামটা বলো। কেন? ডেন্টিস্টের। কোন দুটি কথা কখনোই বিশ্বাস করবেন না? দেবাশিস দা, 5 মিনিটের মধ্যে আমি রেডি হচ্ছি, মেয়েদের এমন কথা, আর নিপুণ আপু 5 মিনিটের মধ্যে আমি কল করছি, ছেলেদের এমন কথা কখনোই বিশ্বাস করবেন না। জোক শুনতেছে আর নিপুণ আপু হাসতেছে, এই জন্য ভাববেন না তিনি আমাকে একটু বেশি মার্কস দিবেন, কারণ নিপুণ আপুর এই হাসি আর গোয়েন্দা কাহিনীর মধ্যে চমৎকার একটা মিল রয়েছে, দুটোই খুব রহস্যে ভরা। অনেকক্ষণ তো জোকস বললাম, এবার ছোট্ট একটা গবেষণার কথা বলি। যদি একটা মেয়ে উচ্চস্বরে আসে তাহলে সে নাকি প্রাণবন্ত, যদি একটা ছেলে উচ্চস্বরে আসে তাহলে সে বখাটে, যদি মেয়েরা দল বেঁধে থাকে তাহলে তারা নাকি ফ্রেন্ড সার্কেল, যদি ছেলেরা দল বেঁধে থাকে তাহলে তারা মাস্তান। এ থেকে আপনার কি বুঝলেন বস? আরে বস, যত দোষ সবকে নন্দ করতে। নন্দ ঘোষের পারফরমেন্স কিরকম লাগলো? তোমার ভিতরে একটু তাড়াহুড়া ছিল, মানে মনে হচ্ছিল যে কোথাও গিয়ে তাড়াতাড়ি শেষ করতে পারলে ভালো হয়, শেষ করতে পারলে ভালো হয়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে পারফরমেন্সের ক্ষেত্রে, ডেলিভারির ক্ষেত্রে, এসব জায়গাগুলো একটু কেয়ারফুল থাকলে অনেক ভালো করতে পারবে। ভালো হয়েছে।
আমার ভঙ্গিগুলো ভালো লেগেছে ওর, আগের বারও ভালো লেগেছিল। হ্যাঁ, বলার ভঙ্গিগুলো মানে সে একদম উকি ঝুঁকি মেরে, হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করে, ইটস ভেরি গুড। তোমার পারফরমেন্স ঠিক আছে, একদম টোটাল মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? ওকে। খুবই ভালো। আমি শুধু একটা কথা বলতে চাই যে জয়ন্ত, তুমি খুব ভালো ডেলিভারি দাও, খুব ভালো পারফরমেন্স করো, সব কিছু খুব ভালো। তোমার অ্যাক্টিং এত ভালো, তুমি যদি জাস্ট মনে রাখো, নিজের মধ্যে নিয়ে আসো, নিজের মধ্যে করে বলো, তাহলে আমার মনে হয় না তোমাকে কেউ ধরে রাখতে পারবে। একটু ধরে রাখি ওকে। আর নিপুণ একটা কথা বললো, এটা আমি তোমার হয়ে আমি একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, করি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই করি। হ্যাঁ, অবশ্যই। তো জয়ন্ত কি ডেলিভারি দেয় এটা আমরা পরে জেনে নেব, ঠিক আছে? তুষার ভাই, কিছু কিছু জিনিস আছে আবার যেগুলো তাড়াতাড়ি করলে খুব একটা খারাপ হয় না, যেমন ব্রেক নেওয়া তাড়াতাড়ি করে এবং তাড়াতাড়ি করে আবার ব্রেক থেকে ফিরে আসা। প্রিয় দর্শক, আমরা কথা দিচ্ছি আমরা খুব তাড়াতাড়ি ব্রেক নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি ব্রেক থেকে আবার ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। আমি একদিন মার্কেটে গিয়ে মোবাইলে কথা বলছি, পাশের থেকে এক ছেলে বলল, ইস, আমি যদি তোমার মোবাইল হতে পারতাম। এক বিখ্যাত উইকেট কিপার বিয়ে করেছেন। বিয়ের পর দিন তার স্ত্রীকে বান্ধবীরা জিজ্ঞেস করলো, হ্যারি, তোর বাসরাত কেমন হলো? ওয়েলকাম ব্যাক টু হাসো সিজন 2। আজকের হাসোর এই অবস্থায় দাঁড়িয়ে আমি জানতে চাইছি আমাদের বিচারকদের কাছে যে আমরা তো হাসছি এবং আমার বিশ্বাস দর্শকরাও প্রথম রাউন্ড থেকে হেসেই যাচ্ছে। এই যে বলা হয় যে হাসি বা লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, এবং আমরা কিন্তু এখন রীতিমতো ডক্টর হয়ে গেছি এই ব্যাপারে। তুষার ভাই, মানে আমি সাধারণত এমনি নিজেই সারাক্ষণ হাসি খুশি থাকতে পছন্দ করি, থাকার চেষ্টা করি। সেই সাথে যদি এরকম একটা প্রোগ্রামের সাথে থাকি আমি, তাহলে ওটা আমাকে আরো অনেক মানে চাঙ্গা করে তোলে, অনেক 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 আমি এনজয়িং। নিপুণ, কেমন লাগছে? প্রথমেই ধন্যবাদ দিতে হয় এনটিভিকে। আসলে এত প্রেসারে থাকি শুটিং নিয়ে, এটা নিয়ে, সেখান থেকে এই যতক্ষণ এই এপিসোডগুলোতে থাকি খুবই ভালো থাকি। ফার্স্ট টাইম এসে কোনো কাজ করতে এসে মনে হচ্ছে যে একদম মানে এনজয় করছি কাজটাকে। আমার তো খুব ভালো লাগছে। কাদের ভাই? না, অবশ্যই ভালো লাগছে, মনে হচ্ছে যেন একটা অন্য জগতে প্রবেশ করেছি। নর্মালি তো আমরা শুটিংয়ে যাই, সেখানে এই কস্টিউম চেঞ্জ করো, গেট আপ নাও, নানা রকম ইয়ার স্ক্রিপ্ট দেখো। এখানে তো স্ক্রিপ্ট দেখতে হচ্ছে না। আমার মনে হয় জাজ হওয়াটা খুবই একটা ভালো বিষয়, কারণ বেশ এনজয় করা যায় বসে বসে। এবং আবার আমাদের কেউ মার্কস দিচ্ছে না, এনজয় করা যায়। এবং আমি ব্যক্তিগতভাবে বলি, আমার খুব ভালো লাগছে কোয়ালিটি দেখে। আমি আশা করব যে এটি আরো এগিয়ে যাক, মানে পরবর্তী আরো ভবিষ্যতে আরো এনটিভি অর্গানাইজ করুক। চিটাগাঙ্গা মাইয়া এখন আসবে মঞ্চে এবং সে হচ্ছে সিনথিয়া চৌধুরী। জোরে একটি করতালি হয়ে যাক সিনথিয়ার জন্য। জানি আমি লোকে বলে আমার আছে বিউটি, সাজা গোজা বাদ দিয়ে হাসানো আমার ডিউটি। তাই আমি বলি সবাই দেন তালি, এমনি কইরা জামু আমি সবাই রে হাসাইয়া। চিটাগাঙ্গা মাইয়া আই, চিটাগাঙ্গা মাইয়া। আসসালামু আলাইকুম। আমি একদিন মার্কেটে গিয়ে মোবাইলে কথা বলছি, পাশের থেকে এক ছেলে বলল, ইস, আমি যদি তোমার মোবাইল হতে পারতাম তাহলে তোমার গালের সাথে লেগে থাকতাম। আমি বললাম, তা ঠিক আছে, কিন্তু একবার ভেবে দেখো বাসায় গিয়ে চার্জারের পিনটা আমি কোথায় লাগাতাম। মেয়েরা দুটি বিষয়ের উপর সব সময় 100% মার্ক পায়, একটা হলো মেকআপ আর একটা হলো ব্রেকআপ। বাসর রাতে সাইফুল ভাইয়া তার স্ত্রীকে বলছে, ওগো, আমি মাত্র 5,000 টাকা বেতন পাই, এই কম টাকা দিয়ে তুমি সংসার চালাতে পারবে তো? সাইফুল ভাইয়ের স্ত্রী বলল, আই না হয় কষ্ট বিষ্ট করে চালাইলো মু, এখন তুই কেমনে চলবে হেডা চিন্তা করো। এক লোক মারাত্মক আহত, হাতে লম্বা সেলাই দেয়া লাগবে। কাতস্বরে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, একটা কথা ছিল। ডাক্তার বলল, বুঝছি বুঝছি,
সেলাই করার সময় যাতে ব্যথা না লাগে তাই তো? আরে না ডাক্তার সাহেব, সেলাই তো ভালো মতন করবেনি, লগে আমার শার্টের বোতামটা একটু সেলাই দিয়েন। একদিন কাদের ভাই বসে প্রার্থনা করছে, হে ঈশ্বর আমার শত্রুদের তুমি বিনাশ করো। পাশে থেকে ভাবি বলে উঠলো, যতই প্রার্থনা করো তুমি আমার কিছুই করতে পারবা না। আমার বান্ধবী সোনালী তার বুয়াকে একটি শাড়ি দিল। দুদিন পর বুয়াটা শাড়িটা ফেরত দিল। সোনালী বলল, কিরে তুই শাড়ি ফেরত দিলি কেন? বুয়া বলল, ম্যাডাম আপনার শাড়ি আপনিই রাখেন। এই শাড়ি পরার পর থেকে বড় সাহেব তো আমার দিকে তাকাই না, উল্টা ড্রাইভার এসে পিছন থেকে জড়াই ধরে। একদিন সৌরভ ভাই ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার জিজ্ঞাসা করলো, কি ভাই আপনার বউয়ের কোমর ব্যথা এখন কেমন? সৌরভ ভাই বলল, যখন থেকে আমার বউ শুনছে এটা বুড়া হওয়ার লক্ষণ, তখন থেকে পুরো ব্যথাই গায়েব। নিপুণ, তোমার দিক থেকে শুরু করছি। সিনথিয়া খুবই ভালো। সবচেয়ে ভালো যেটা যে ও এসে খুব সুন্দর একটা গান শোনায়। এর আগের পর্বেও দেখলাম, এবারও দেখলাম। আমি জানতে চাচ্ছি তুমি কি লাস্ট পর্যন্ত গেলেও কি আরো গানটা একটু বড় করো? আমাদের তো শুনতে ভালো লাগে, আর একটু বড় গান শোনাও। অবশ্যই আপু, অবশ্যই। খুব ভালো ছিল। আর একটু মনে হয় সামান্য নার্ভাস, কিন্তু ওটা কিছুই না। ওটা কারণ তোমার পারফরমেন্স অনেক ভালো, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। কাদের ভাই? খুবই প্রাণবন্ত আমি বলবো, এবং স্পন্টেনিয়াস। আরম্ভটা খুবই সুন্দর, আর সাবজেক্টগুলো ভালো। সিনথিয়ার কোয়ালিটি যেটা আছে সেটা আমার মনে হয় ধরে রাখতে পারলে অনেক দূর যেতে পারবে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। তুষার ভাই? আমিও কাদের ভাইয়ের সাথে একমত যে অনেক প্রাণবন্ত এবং পারফরমেন্স অনেক ভালো, এবং ওর একটা মানে নিজস্ব একটা স্টাইল আছে, তো ওটা অনেক ভালো লাগে, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমার মানুষ গান করে, এটার ইংরেজি কি? মাই ম্যান সিং। এক্স্যাক্টলি। এবার মাই ম্যান সিং অর্থাৎ ময়মনসিংহ থেকে আসছে ASM ফারহান। আসসালামু আলাইকুম। রাবার ব্যান্ড, তোমার কথা শুনে আমার একটা শের মনে পড়লো। বলে ফেলো। আমার লোকেরা করে গান, আমার লোকেরা করে গান, তবে আমি করব একটু ফান। ময়মনসিং থেকে এসেছি আমি, ASM ফারহান। একটি ছেলে ও একটি মেয়ে পার্কে গাছের নিচে বসে প্রেম করছে। হঠাৎ এক বৃদ্ধ লোক এসে বলল, বাবা এটা কি আমাদের সংস্কৃতি? না আঙ্কেল, এটা তো কুলসুম। আমার ধারণা আপনাদের সংস্কৃতি অন্য কোনো গাছের নিচে লুকায় আছে। এক বিখ্যাত উইকেট কিপার বিয়ে করেছেন। বিয়ের পর দিন তার স্ত্রীকে বান্ধবীরা জিজ্ঞেস করলো, হ্যারি তোর বাসরাত কেমন হলো? আর বলিস না, গাধাটা আমাকে খাটে শুইয়ে পেছনে গিয়ে বললো, সাবাস বলা সাবাস, জোরে জোরে কর, মিডলে কর, মিডলে। মোকলেস প্রেম করে এক চাইনিজ মেয়েকে বিয়ে করেছে। বিয়ের 6 মাসে মাথায় মেয়েটি মারা গেল। মোকলেস বসে বসে কাঁদছে। আমি গিয়ে ওকে সান্ত্বনা দিলাম, ওরে মোকলেস তোর আমি আগেই কইছিলাম, মেড ইন চায়না বেশি দিন যায় না। আমার বন্ধু কাশেম সেদিন এসেছে, জিজ্ঞেস করলাম, কিরে কই গেছিলি? আরে পাশের বাসায় জামাল পিঠা বানাচ্ছে, চাইতে গেছিলাম। ওই কিপটা জামাল ধরে পিঠা দিল। আরে না, আমি 10 বার চাইছি, আরো 5 বার চামু, দিলে দিব না দিলে নাই। আমি কি এত বেহায়া নাকি? আমাদের বন্ধু রাসেল এসেছে, বলল, দোস্ত এই ক্যাপটা আমেরিকান, 500 টাকা দাম। শার্টটা ইটালিয়ান, 1000 টাকা দাম। প্যান্টটা জার্মানি থেকে আসা, 2000 টাকা দাম। আমি বললাম, ওইসে এলা থাম, প্যান্টের চেইন লাগা, তোর ভিতরে 20 টাকা দামের ছোট্ট প্যান্টার ইলাস্টিক ঝুলতে আছে। 3 বন্ধু বাসায় বসে গল্প করছে। প্রথম বন্ধু বলল, দোস্ত আমার মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে 80 ভাগ সুখ, 20 ভাগ পরিশ্রম। দ্বিতীয় বন্ধু বলল, না আমার মনে হয় 50 ভাগ সুখ, 50 ভাগ পরিশ্রম। তৃতীয় বন্ধু বলল, দাঁড়া কাজের ছেলেকে জিজ্ঞেস করি, ওই কুদ্দুস এদিকে আয়, তোর কি ধারণা?
স্যার আমার মনে হয় কামটা পুরাটাই সুখের, কারণ কামটা যদি কষ্টেরই হইতো তাহলে তা আমার দিয়েই করাইতেন। মাঝরাতে বাড়ির মালিক জিজ্ঞেস করছে, ওই ওখানে কে রে? আমি স্যার। কি করস? চুরি করি। চুরি করস তো ভালো কথা, হারমোনিয়াম বাজাস কেন? ওস্তাদে কইছে কোনো কিছু নেওয়ার আগে বাজায় নিতে। ক্লাসে এক শিক্ষক বলছেন, আজকে যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে তার ছুটি। বলার সাথে সাথে মন্টু তার ব্যাগটি নিয়ে জানলা দিয়ে বাইরে ছুড়ে মারলো। এই কে ব্যাগ বাইরে মারলে? আমি মন্টু স্যার। সঠিক উত্তর, আমি গেলাম। ক্রিকেট খেলা চলছে, এক ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়েছেন। সাথে সাথে মুফিজ বলে উঠলো, মাইনছে আমারে হুদাই পাগল কয়, এইখানে দিয়ে সব পাগল। বল লাগছে ব্যাটসম্যানের পায়ে, চিল্লায় ফিল্ডাররা। আচ্ছা নিপুণ আপু, ধরুন একটি গাধার শরীরে ব্যথা হয়েছে, সে কোন ওষুধ খাবে? জানি না। কেন? অ্যাসপিরিন। ছাত্রী হোস্টেল, রাত্রিবেলা কারেন্ট চলে গেছে। এক ছাত্রী ফোন করে বলছে, হ্যালো ইলেকট্রিশিয়ান ভাই, তাড়াতাড়ি আসুন না, আমাদের খুব সমস্যা হচ্ছে। না পা, আজকা বিজি আছি, আপাতত মোমবাতি দিয়েই কাজ চালায় নেন। বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত প্রথমে বাড়ির মালিকের স্ত্রীকে বলছে, ওই বুড়ি তাড়াতাড়ি সিন্ধুকের চাবি দে, তোর নাম কি আগেই ডাকো। বাবা, আমার নাম আমেনা বেগম। কি আমেনা বেগম? ওটা আমার মায়েরও নাম, যা তোর ছাইরে দিলাম। ওই বুড়া, এইবার তুই কর, তোর নাম কি? বাবা, আমার নাম আবুল কাশেম, তবে লোকে আমার আদর কইরা আমেনা বেগম নামেও ডাকে। আবুল কাশেম আমেনা বেগম ওরফে ফারহানের পারফরমেন্স কিরকম লাগলো কাদের ভাই? মানে আমি অভিভূত, খুব ভালো, স্কিপ ভালো, পারফরমেন্স ভালো, বডি ল্যাঙ্গুয়েজ ভালো, এবং নিজেও যে এনজয় করছে সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। ভেরি গুড, কিপ ইট আপ। নিপুণ, বলার কিছুই নেই, খুবই ভালো, অনেক বেশি ভালো। এবং অলরেডি আরেকজন জাজেস বলেই দিল, সব কিছু মিলিয়ে ভালো, মানে তুমি একদম ভালোর ঊর্ধ্বে আছো। থ্যাংক ইউ। তুষার ভাই, মানে ফুল প্যাকেজ সব দিক দিয়ে আসলে তোমার পারফরমেন্স, তোমার জোকস গুলো, মানে সবকিছু মিলে একদম মানে অনেক কোয়ালিটি প্যাকেজ, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই প্রান্তে আমরা নিচ্ছি আরো ছোট, এতটুকু ছোট্ট একটি বিরতি, কিন্তু কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। উই উইল বি রাইট ব্যাক। সেই দিন নিপুণ আপু আমাকে বলছে, রাকিব তুমি আমাকে জড়িয়ে ধরলে তোমার কি হবে জানো? কালা লাইফলাইন ইউজ করবে, ফোন ও ফ্রেন্ড। তার মাকে ফোন দিল, হ্যালো মা, আমি কি হতে চাই কোটিপতিতে অমিতাভ বচ্চনের সামনে, আমাকে প্রশ্ন করা হয়েছে কে আমার বাবা। বিরতির পর আবারও স্বাগতম যে অনুষ্ঠানটিতে, সে অনুষ্ঠানের নাম হচ্ছে হাসো সিজন 2। এবং এই মুহূর্তে যিনি আসবেন সে হচ্ছে আবার একেবারে ঝাঁকড়া চুলের বাবরি দোলানো, নিশ্চয়ই বুঝতে পারছেন কে? মানে লাসিত মালিঙ্গা। এক্স্যাক্টলি, বাই ফল্ট। প্রিয় দর্শক, প্লিজ ওয়েলকাম টাঙ্গাইল থেকে মোহাম্মদ রাকিব খান। রাবার ব্যান্ড। নিপুণ আপু, চুলে রং করছি, ভাবছেন আপনার জন্য? আরে না, সেদিন একটা ঘটনা ঘটছে তার জন্য করছি। সেদিন এক গরু হাটে গেছি, হঠাৎ করে হাত থেকে মোবাইলটা পড়ে 3 খণ্ড হয়ে গেল। আমি বসলাম, ক্যাচিং নিলাম, ব্যাটারি নিলাম, হেডফোন নিলাম। পাশ থেকে এক ভদ্রলোক বলল, হাই রে, জীবনে সাদা লোমের ভেড়া অনেক দেখছি, কালো লোমের ভেড়া এই প্রথম দেখলাম। অনেক সেজে গুজে মদন ভাইয়ের বউ মদন ভাইকে বলছে, ওগো দেখো তো আমাকে কেমন লাগতাছে। ঠিক আছে, চামড়াটা একটু আয়রন দিয়ে ডলা দিয়ে আসো। মদন ভাইয়ের সাথে দুজন চুরচুরি করতে গেছে,
বাড়িওয়ালা ধাও খেয়ে তারা একটা আলুর গুদামে বস্তার মধ্যে লুকাইছে। বাড়িওয়ালা বস্তার কাছে যে একটা বস্তায় খুঁচা দিছে, ভেতর থেকে শব্দ আসলো মেও মেও। বাড়িওয়ালা বলল, আলুর বস্তায় বিড়াল থাকে নাকি? চোরটাকে ধরে ফেললো। আরেক বস্তায় খোঁচা দিল, সেখান থেকে শব্দ আসলো ঘেউ ঘেউ। বাড়িওয়ালা বলল, আলুর বস্তায় কুকুর থাকে নাকি? চোরটাকে ধরে ফেললো। আরেক বস্তায় খোঁচা দিতে মদন ভাই বলল, আলু 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 আলু। মদন ভাইয়ের বউ রং মিস্ত্রির সাথে ঝগড়া করছে। এই যে আপনারা তো ভীষণ কাজে ফাঁকি দিচ্ছেন, অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি আপনাদের কাজের কোনো শব্দ নাই। ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আমরা হাতুড়ি দিয়ে রং করতেছি। শেয়ার মার্কেটের এক অসুস্থ দালাল নার্সকে বলছে, আপা আমার টেম্পারেচারটা কত? নার্স টেম্পারেচার মেপে বলল, আপনার টেম্পারেচার 101। ঠিক আছে, 102 হইলে সেল করে দিয়েন। মদন ভাই ভোলা ভাইকে বলছে, হায় রে ভোলা, সেই দিন যদি বাপের কথাগুলো শুনতাম তাহলে আজ আমার এই অবস্থা হইতো না। কি কইছিল তোর বাপে? শুনি নাই তো, কেমনে কমু? মদন ভাই দাঁত দেখাইতে এক হাতুড়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলতেছে, জি বলেন কোনটা ফেলতে হবে? স্যার যেটা বেশি নাড়াচাড়া করে ওইটাই ফালাই দেন। ডাক্তার সাহেব তাই করলেন। 1 ঘন্টা পর মদন ভাই বাসা গিয়ে দেখলো ডাক্তার তার আলজিপটাই ফালাই দিছে। সেই দিন নিপুণ আপু আমাকে বলছে, রাকিব তুমি আমাকে জড়িয়ে ধরলে তোমার কি হবে জানো? আমি বললাম না, জানার ইচ্ছাও করে না। মদন ভাই জীবনে প্রথম মদ খাইছে, তো ভয়ে ভয়ে বাড়িতে যাইতেছে, বাপের জন্য টেন না পায়। যায় দেখে বাপের দরজার সামনে দাঁড়ায় আছে। বাপ বলল, দেরিতে আসছো, সরাসরি খাবার রুমে যাও। মদন ভাই টলতে টলতে খাবার রুমে গেল। ভাত নিল, ভাজি নিল, তরকারি নিল। হঠাৎ মদন ভাইয়ের বাপ মদন ভাইয়ের ঠাস করে একটা চড় মারলো। মদন ভাই বলল, কি হয়েছে বাবা? সবকিছু তো ঠিকই আছে। হারামজাদা ভাত খাইতেছস, তোর প্লেট কই? মদন ভাই 10 বছর যাবৎ সবজির ব্যবসা করে। বিয়ে করে বাসর রাতে মদন ভাই তার বউয়ের গায়ে পানি ছিটিয়ে দিল। ভাবি বলল, এই দুষ্ট, পানি ছিটিয়ে দিচ্ছ কেন? আরে রাখো, মাল তাজা রাখতাছি। এক বৃদ্ধ লোক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। মদন ভাই তার কপালে পিস্তল ঠেকে গেল, যা আছে সবকিছু বাই করে দে, নয় কিন্তু দিচ্ছে। ওই বৃদ্ধ লোক বলল, বাজান বাইরে হয়ে গেছে। মদন ভাইয়ের ক্লোজেস্ট ফ্রেন্ড যে আছে, যে পারফর্ম করলো, তার সম্পর্কে তুষার ভাই। খুবই ভালো হয়েছে, অনেক এনজয় করেছি। আমি চাই ও আমাদের সাথে একদম লাস্ট পর্যন্ত যাক, কারণ ওর চুলটা আমার খুবই পছন্দ, ওর পারফরমেন্স আমার খুব পছন্দ। ওর যেভাবে ডেলিভারি করে দিচ্ছে, না সরি, আবার ডেলিভারি বলে আবার দেবাশিসদা কিছু একটা বলে ফেলবে। মানে ওর অ্যাক্টিং খুবই ভালো, সব খুব খুব ভালো। আর আমি অবশ্যই বড় বোন হিসেবে ওকে তো জড়িয়ে ধরবো, এবং আমি চাইবো যে ওকে শেষ পর্যন্ত গেলে মোস্ট ওয়েলকাম, তুমি মুভিতে আসো। কাদের ভাই? রাকিব খান, তোমার চুল সম্পর্কে আমি খুব চিন্তিত। মানে ভালো লাগছে, আবার চিন্তিত যে ধরো তুমি যাকে ভালোবাসবে বা কাউকে তো ভালোবাসো, সে যদি বলে চুলটা ন্যাড়া করে ফেলো, তুমি কি করবা? এরকমটা হয়ে ওঠে না এখন পর্যন্ত। এরকম এখন হয়ে ওঠে নাই, না? অনেকগুলো হয়েছে কিন্তু এরকমটা এরকমটা হয়ে ওঠে নাই, সেটা বলার ভঙ্গিটা কিন্তু আবার সেরকমই। হ্যাঁ, আচ্ছা, তোমার পারফরমেন্স খুবই ভালো, থ্যাংক ইউ। আমি খুব এনজয় করেছি। Thank you. এবং খুব ডেডিকেটেড মনে হচ্ছে, থ্যাংক ইউ। কারণ ডেডিকেশনটা খুব দরকার। আমি কয়েকজনকেই পাচ্ছি এরকম, যাদের ডেডিকেশন আছে মনে হয় পারফরমেন্সে, এবং এই বিষয়টাকে নিয়ে অনেক দূর যেতে চায়, শুধু এই অনুষ্ঠানেই না, ভবিষ্যতেও। তুমি তাদেরই একজন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের অফিসিয়াল পারফরমেন্স। আরো একটি পারফরমেন্স আছে, তবে ওটা স্পেশাল পারফরমেন্স। তার আগে আমরা একটু দেখে নিই আমাদের আজকের অর্থাৎ জোক অফ দ্য ডে কোনটি। সেই দিন নিপুণ আপু আমাকে বলছে, রাকিব তুমি আমাকে জড়িয়ে ধরলে তোমার কি হবে জানো? আমি বললাম না, জানার ইচ্ছাও করে না।
দেখে নিলাম আমাদের জোক অফ দ্য ডে। এবার আমরা আরেকটি জিনিস জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখন চলছে দ্বিতীয় রাউন্ড, এবং দ্বিতীয় রাউন্ডের শেষ পর্বে আমরা করব এলিমিনেশন। তার আগ পর্যন্ত কেউ এলিমিনেট হবে না, সবাই তাদের পারফরমেন্সগুলো দেখাবে। এবং আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 2 পাওয়ার্ড বাই মমতাজ হার্বাল। আজকের শেষ পারফরমেন্স এবং স্পেশাল পারফরমেন্স নিয়ে আসছে নান আদার দেন হাসো সিজন 1 এর ফাইনালিস্ট পরশ। আচ্ছা দেবাশিদা, হ্যাঁ। তোমাকে কি মশা কামড়ায়? হ্যাঁ, কই আমাকে তো কামড়ে না। এ থেকে প্রমাণিত হয় মশা দূষিত রক্ত পছন্দ করে। আচ্ছা এবার নিজের পোশাক নিয়ে কিছু কথা বলি। অ্যাংরি বার্ডস, রাগান্বিত পাখি। আমি কিন্তু খুব কুল, আমি কিন্তু একেবারে রাগান্বিত না, রাগান্বিত হচ্ছে পাখিটা। আর মনে রাখবেন ছোটবেলায় এই পাখি শব্দটা আমরা একটা কোড ওয়ার্ড হিসেবে ইউজ করতাম। হাই রাবার ব্যান্ড, দেবাশিদা কি অবস্থা? আসসালামু আলাইকুম। একটি মুরগি রাস্তা দিয়ে যাচ্ছিল, তার পিছনে কি মোরগ দৌড়াচ্ছে। মুরগি দৌড়াচ্ছে, মোরগ দৌড়াচ্ছে, মুরগি দৌড়াচ্ছে, মোরগ দৌড়াচ্ছে। হঠাৎ করে একটি ট্রাকের চাপায় মুরগিটা মারা গেল। পুরো ঘটনা দেখলেন একজন পুরান ঢাকায় লোক, তিনি বলে উঠলেন, সালা ইমানদার মুরগি জান দিছে মাগার ইজ্জত দেয় নাই কেন? এক সাংবাদিক শুনতে পারলেন এক পাগলা গারদে নাকি পাগলরা সুস্থ হয়ে যাওয়ার পরও তাদের পাগল বলে ধরে রাখা হয়। তো তিনি পুরো ব্যাপারটা দেখার জন্য গেলেন। তো গিয়ে একটি লোকে ডেকে বললেন, এই দিকে আসো। আসছে, এই তোমার হাত কোনটা? স্যার এটা। গুড। এই তোমার পা কোনটা? স্যার এটা। আরে ভেরি গুড। আরে মেয়ে তুমি তো পুরো সুস্থ, তো তোমাকে পাগল বলে ধরে রাখছে কেন? স্যার কি আর করুম, সবই আমার কপালের দোষ। মাঝখানে বাংলাদেশে কি নিয়ম হয়েছিল যে প্রকাশ্যে ধূমপান করলে 100 টাকা জরিমানা। দেবাশিতা জানো, তুমি ধরা খেয়েছিলা। আচ্ছা, তো আমাদের ইস্কান্দার কাকা রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করছে। তাই এক লোক এসে বলছে, ওই মিয়া আপনি জানেন না, ওই লেখ করছিল পুলিশ, ওই মিয়া আপনি জানেন না যে প্রকাশ্যে সিগারেট খাইলে 100 টাকা জরিমানা, দেন 100 টাকা দেন। ওই মিয়া কেডা কইলো আমি সিগারেট খাইতেছি, আমি তো গাঞ্জা খাইতেছি। আমাদের কালা কে হতে চায় কোটিপতিতে চলে গেল, তাকে প্রশ্ন করা হলো কে আপনার বাবা? তো কালা লাইফলাইন ইউজ করবে, ফোন ও ফ্রেন্ড, তার মাকে ফোন দিল, হ্যালো মা, আমি কে হতে চাই কোটিপতিতে, অমিতাভ বচ্চনের সামনে আমাকে প্রশ্ন করা হয়েছে কে আমার বাবা। বাবারে এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোরা কত টাকা দিবে? মা 10,000 টাকা দিবে। বাপজান এই 10,000 টাকার লেগে সংসারে অশান্তি বাড়াইছ না। এক লোক পুরাতন একটি গাড়ি কিনবে, তো সে দোকানে গেল, ভাই এই গাড়িটার কন্ডিশন কিরকম? আরে ভাই কয় কি, এটা তো জব্বর গাড়ি, এই গাড়িটার একমাত্র হর্ন ছাড়া প্রত্যেকটা পার্টি শব্দ করে। জোক শেষ হয়নি তো, মানে অনেকক্ষণ জোক বলতে বলতে মানে আর পরে ভাঙলাম একটু। এক লোক জুয়েলারিতে গেল তার বউয়ের জন্য একটি হীরার নেকলেস কিনতে। তো তিনি হীরার নেকলেসটি দেখছেন, হঠাৎ করে পুশ করে একটি বাতাস ছেড়ে দিলেন। তো তিনি অপ্রস্তুত হয়ে গেলেন, মানে কথা কাটানোর জন্য বলেন, ভাই এই নেকলেসের দাম কত? স্যার দেখে বাতাস ছাড়ছেন, দাম কইলে তো কাপড় নষ্ট করে ফেলাইবেন। আমাদের গদন 2টা টিয়া পাখি কিনেছে, তো সে কিছুতেই বুঝতে পারছে না কোনটা পুরুষ কোনটা মহিলা। সে দোকানে নিয়ে গেল, তো দোকানদার তাকে বললো, আরে ভাই এগুলো হচ্ছে গিয়া ন্যাচারাল ব্যাপার, হ্যাঁ আপনি একটু খেয়াল রাখলেই বুঝবেন কোনটা পুরুষ কোনটা মহিলা। তো গদন বাসায় আসছে, সেও একটু খেয়াল রাখলো, সে বুঝে ফেললো কোনটা পুরুষ কোনটা মহিলা। সে করলো কি, ওই পুরুষ টিয়াটার গলায় একটি লাল রঙের ফিতা বেঁধে দিল। তার 2 দিন পর ইস্কান্দার কাকা গদনের বাড়িতে এসেছে, গলায় তার লাল মাফলার। টিয়া পাখিটা তাকে বলছে, কি কাকা আপনি কি আমার মতো ধরা খেয়েছিলেন নাকি? জাপানিজরা অদ্ভুত একটি মেশিন আবিষ্কার করেছে। সেই মেশিনটা হচ্ছে, মেশিনটা একটি শহরের বিখ্যাত জায়গায় বসালে তার পরের দিন সেখানে কত চোর আছে সেগুলো ধরা পড়ে যায়। টোকিওতে বসানো হলো, পরের দিন 700 চোর ধরা পড়লো। আমেরিকানদের মেশিনটা খুব পছন্দ হয়েছে, তারা নিউ ইয়র্কে বসালো, তার পরের দিন 1400 চোর ধরা পড়লো। বাংলাদেশিদেরও মেশিনটা খুব পছন্দ হয়েছে, তারা মেশিনটা গুলিস্তানে বসালো, তার পরের দিন মেশিনটা চুরি হয়ে গেল। এই মেশিন চোর সম্পর্কে অভিমত জানতে চাচ্ছি, কাদের ভাই আপনার কাছ থেকে আসি। না পরশ তো একটু ভালো পরশ দিয়ে গেল শেষে এসে, ভালো। আর
কি বলবো, যে ও তো অ্যাকচুয়ালি ভালোই করেছে এর আগের হ্যাঁ, ও তো পরীক্ষিত। হাসুতেও পরীক্ষিত। নিপুণ, খুবই ভালো ছিল। আর যেটা যে হ্যাঁ আসলে তুমি তো পরীক্ষিত, তাই এটাকে ভালোভাবেই করে যাও। নিপুণ বলছিল অ্যাংরি বার্ড, আর ও চেহারাটা একটু খেয়াল কর, চুলটা ওটা একদম সুইট একটা বার্ড একটা বিষয় আছে কিন্তু মধ্যে, এবং সুইট পারফরমেন্স হয়েছে, অনেক ভালো হয়েছে, ভেরি গুড। থ্যাংক ইউ পরশ, থ্যাংক ইউ। ধন্যবাদ জ্ঞাপন করার পালা চলে এসেছে অর্থাৎ অনুষ্ঠানের শেষ প্রান্তে। থ্যাংক ইউ সো মাচ জাজেস, থ্যাংক ইউ রাবার ব্যান্ড, থ্যাংক ইউ ওয়ান্স এগেন। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আগামী পর্বে আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটি পর্বে প্রত্যেকটি সময়ে আমাদের সাথেই থাকবেন, এই কামনায় শেষ করছি। অ্যান্ড উইথ দিস গুড নোট আমরা শেষ করছি আমাদের আজকের এই আয়োজন, আগামী হাসো দেখার আমন্ত্রণ জানিয়ে। আমাদের সাথেই থাকুন, হাসোর সাথেই থাকুন, হাসোর সাথেই বাঁচুন, হাসোর সাথেই হাসুন। থ্যাংক ইউ।